সোহিনীর কুকীর্তি ধরে ফেলল রাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাই তো অফিসে যেতে চায়, কিন্তু কোনোভাবেই অনির্বাণ অফিসে যেতে দেয় না রাইকে, আর বলে কোথাও যাবে না তুমি, তুমি আজকে আমার সাথে ডক্টরের কাছেই যাবে। তখনই রাই বলে বলেছি তো যাব, আমি কি একবার অস্বীকার করেছি যে যাব না? যাব যখন বলেছি নিশ্চয়ই যাব, কিন্তু তুমি এই রকম ব্যবহার করতে পারো না আমার সাথে, কোনোভাবেই পারো না। অনির্বাণ বলে রাই, তোমাকে কষ্ট দিয়ে আমি নিজেও ভালো থাকতে পারি না, তুমি সেটা খুব ভালো মতন জানো, কিন্তু বিশ্বাস করো তোমার এই ব্যবহারটা আমি আর মেনে নিতে পারছি না। তুমি কেন আমার কাছে সবটা বলছো না? তখনই রাই বলে আমার যেটুকু বলার দরকার ছিল আমি সবটাই বলে দিয়েছি, এরপরে তুমি বিশ্বাস করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, আমাকে এসবের মধ্যে টানতে হবে না, বুঝতে পেরেছো? তার মধ্যে অনির্বাণ বুঝতে পারে না কি করবে। রাই কার বাচ্চার মা হতে চলেছে এটা নিয়েই খুব টেনশনে পড়ে গেছে অনির্বাণ। ডাক্তার বলেছিল রাই নাকি মা হতে চলেছে, আর সেই ব্যাপারটা নিয়েই অনির্বাণ আর রায়ের মধ্যে অশান্তি বাড়তেই থাকে। রাই তখন বলে আমি কোনোদিনও এমন কাজ করব না যার জন্য আমার নিজের মানসম্মান নষ্ট হয় বা আমার পরিবারের মানসম্মান নষ্ট হয়। আমি তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, আমি কোনো অন্যায় করিনি। সন্ধ্যে 7টার সময় আমি ঠিক ডাক্তারের চেম্বারে পৌঁছে যাব, তুমি আমাকে নিয়ে অত বেশি ভেবো না। এরপরেই তখনই রাই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। অনির্বাণের প্রচণ্ড রাগ হতে থাকে, কিন্তু তাও অনির্বাণ কিচ্ছু করতে পারে না। এরপরেই অনির্বাণের সাথে কথা বলে রাই তো অফিসে বেরিয়ে যায়। রাই অফিসে গিয়ে কাজ করাও শুরু করে দিয়েছে, আর ঠিক তখনই ফোন করেছে স্রোত। স্রোত ফোন করে জিজ্ঞেস করে দি ভাই কী করছিস তুই এখন? রাই তখন বলে এই তো আমি তো অফিসে কাজ করছি। স্রোত বলে তুই এক্ষুনি আবার অফিসেও চলে গেলি এত তাড়াতাড়ি? রাই বলে আসলে আগের দিন তো আসা হয়নি, আর অনেকগুলো কাজও জমে আছে, সেই জন্যই ঝটপট করে আসতে হলো, এই আর কি। স্রোত তখন বলে বুঝেছি, সত্যি তুই সব দিস একা হাতে কি সুন্দর সামলাস রে। এরপরে রাই বলে হ্যাঁ, তা আমার ছোট বোনটার মন কি ভালো আছে নাকি খারাপ? রাই তখন বলে কিরে কথা বলছিস না যে? স্রোত বলে আরে বাবা ঠিক আছে, শোন না তুই আজকে একবার বাড়িতে আসতে পারবি? রাই বলে আজ তো হবে না রে। স্রোত তখন বলে কেন, তুই তো অনেক আগেই ডিউটিতে চলে গেছিস, তাড়াতাড়ি কাজ সেরে বেরোতে পারবি না? তোকে কত খাটিয়ে নেয় রে ওরা। রাই তখন বলে আরে বাবা না না, এরকম কোনো ব্যাপার না, আসলে আজ তো আমি একটু ডাক্তারের কাছে যাব, সেই জন্যই। তখনই স্রোত বলে সত্যি তুই ডাক্তারের কাছে যাবি? আমি যাব তোর সাথে। রাই তখন বলে না না, তোর যাওয়ার দরকার নেই, অনির্বাণ তো আছে, ও আমার সাথে যাবে। তখনই স্রোত বলে শোন, কি খবরাখবর হলো আমাকে জানাতে ভুলিস না কিন্তু, আমাকে জানাস কেমন? রাই তখন বলে আচ্ছা বাবা হ্যাঁ জানাবো, তুই এত আমাকে নিয়ে ভাবিস না তো, সব ঠিক আছে। এর মধ্যেই ফোনটা কেটে দেয়। আর অন্যদিকে ঠিক সেই মুহূর্তে উজ্জ্বলবাবু ফোন করেছে স্রোতকে আর বলে হ্যাঁ রে তুই বিরিয়ানি খেতে ভালোবাসিস? স্রোত তখন বলে খুবই ভালোবাসি, তুমি জানো আমার বন্ধুরা কি বলে, বিরিয়ানির লোভ দেখিয়ে নাকি আমাকে কিডন্যাপও করা সম্ভব। উজ্জ্বলবাবু বলে তা বুঝলাম, তাহলে চল আজকে একবার বিরিয়ানি খাওয়া যাক। স্রোত তখন বলে ওরে বাপরে, তুমি বিরিয়ানি খাবে? না না, তোমার এখন এই সমস্ত বাইরের খাবার খাওয়ার কোনো দরকার নেই। তখন উজ্জ্বলবাবু বলে কে বলেছে বাইরের খাবার? আরে সেনগুপ্ত বাড়ি থেকেই হবে, সেনগুপ্ত বাড়ির হেসেল থেকে, তুই চলে আয়, আমরা আজকে জমিয়ে বিরিয়ানি খাবো। স্রোত তখন বলে আঙ্কেল আজ আমার দিদি ডাক্তারের কাছে যাবে, অনেক দিন ধরে ওর মাথাটা ঘোরাচ্ছে, গাটা কেমন বমি বমি করছে, সেই জন্যই একবার একটু জেনে নি ওর কি হয়েছে, না হলে না খুব টেনশন হচ্ছে। উজ্জ্বলবাবু বলে বেশ বেশ, তুই যখন এত করে বলছিস আমি আর তোকে জোর করবো না, আর রিপোর্টে কি বেরোলো আমাকে জানাতে ভুলিস না কিন্তু। তখনই স্রোত বলে না না ভুলবো না, আমি রাখছি তাহলে, বলেই ফোনটা কেটে দেয়। এর মধ্যেই তখন উজ্জ্বলবাবু ভাবতে থাকে মেয়েটা কত ভালো, ওর সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগে। তার মধ্যেই দেখা যায় সুচিস্মিতা কথা বলতে থাকে সূর্যর বাবার সাথে, আর বলে সত্যি কথা বলতে গেলে আজ আমার ছেলেটাও দেরি করছে আসতে, ওকে দেখে না আমার খুব খারাপ লাগে, রোজ রোজ এরকমভাবে দেরি করে আসে, একটুখানি রাতটা থেকে আবার ভোরবেলায় চলে যায়। আসলে নীলুর মুখ তো দেখতে ইচ্ছে করে না, তাই বাড়িতেও আসতে চায় না। আমাদের ছেলেটা কত ভালো ছিল, হাসি খুশি ছিল, দিন দিন কেমন যেন হয়ে গেল। এই সব কিছুর জন্য দায়ী ওই একজনই, রাই। ও আমার ছেলেটার জীবনটা পুরো নষ্ট করে ছাড়লো। সূর্যর বাবা বলে এসব কথা এখন থাক, পুরনো কথা বেশি মনে করে লাভ নেই, এগুলো কষ্ট দেওয়া ছাড়া আর কিচ্ছু করতে পারে না। তার মধ্যেই নীলু চলে এসেছে
নীলুকে দেখে সুচিস্মিতা বলে, চলে এসেছো? তোমার খাবারটা আমি তোমার ঘরে পাঠিয়ে দিচ্ছি, দয়া করে তোমার এই মুখটা আমাদেরকে আর দেখিও না। নীলু তখন বলে, আমার এই মুখটা আমি আপনাদেরকে দেখাতেও চাই না, তবে আমার সাথে এত বেশি খারাপ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আমি সবসময় ছাড় দিতেও পারবো না। সুচিস্মিতা বলে, দেখলে দেখলে কেমন ও কথা বলছে। সৌর্যর বাবা তখন বলে, ওর কাছ থেকে এর থেকে ভালো আর কি এক্সপেক্ট করো বলো তো। তার মধ্যেই অনির্বাণ বাবা মার সাথে কথা বলতে থাকে। প্রসেন তখন বলে, এই মেয়েটাকে আর কত ভরসার বিশ্বাস করবে বলো তো? কি এমন রোগ হয়েছে সেটাও বাড়িতে বললে না। তোমরা কি চাইছো? আমাদেরকে কি একেবারেই বাদের খাতায় ফেলে দিয়েছো অনির্বাণ? ভুলে যেও না আমরা কিন্তু তোমার বাবা মা। অনির্বাণ বলে, প্লিজ বাবা, এসব ব্যাপারে তুমি এখন নাক গলিও না। যতক্ষণ না রিপোর্ট আসছে ততক্ষণ আমি তোমাদেরকে কিছু বলতে পারবো না, একটু ধৈর্য অন্তত ধরো। তখন সৈনী বলে, কত ধৈর্য আর ধরবো? ধৈর্য ধরতে ধরতে তো আজকে এই পর্যন্ত এসেছি। ওই মেয়েটাকে আর সহ্য করতে পারি না। যখনই ওকে দেখি তখনই আমার রাগ হয়, মনে হয় ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিই। যদি অন্য রকমের কোনো নেগেটিভ রিপোর্ট আসে না, আমি ওকে বরদাস্ত করবো না এই বাড়িতে। আমাকে তো ডাক্তারও কিছু বললো না, নিশ্চয়ই তোমরা বারণ করেছো তাই আমাদের কাছে মুখ খুললো না। তবে রিপোর্টটা আসলে কিন্তু তুমি অবশ্যই আমাদেরকে দেখিও অনির্বাণ, এটা কিন্তু তোমার জীবন মরণ প্রশ্ন, কথাটা ভুলে যেও না। এদিকে রায়েরও কাজ হয়ে গেছে আর রাই রেডি হচ্ছে ডাক্তারের চেম্বারে যাবে বলে। মনে মনে একটা কথাই রাই ভাবতে থাকে, যা হচ্ছে সেটা ভালো হচ্ছে কিনা জানি না, তবে দিন দিন যেরকমটা শুরু হয়েছে, অনির্বাণ যতটা খারাপ ব্যবহার আমার সাথে করছে আমার ভালো লাগছে না। অনির্বাণ আর রাই দুজন মিলেই চলে গেছে ডক্টরের চেম্বারে। তখন অনির্বাণ বলে, ডক্টর এবার বলুন তো রিপোর্টে কি এসেছে, এটা শোনাটা খুব জরুরি। তখনই ডক্টর বলে, এই তো রিপোর্টে পজিটিভই এসেছে, আপনি মা হতে চলেছেন রাই। আর এই খবরটা আমি আপনাকে আগেই জানিয়েছিলাম, কিন্তু আপনি বিশ্বাস করতে পারছিলেন না। এখন রিপোর্টটা নিজেই দেখুন। অনির্বাণ বলে, আমাকে দেখাতে হবে না, ওকেই বরং দেখান। এরপর রাই বলে, অনির্বাণের কোথাও একটা ভুল হচ্ছে, আমি তোমাকে বলছি শোনো। অনির্বাণ বলে, ডাক্তার ভুল, রিপোর্ট ভুল, শুধু একা তুমি ঠিক রাই। শোনো, তোমার কথা না আমি আর বিশ্বাস করব না। তুমি যেভাবে আমাকে ঠকিয়েছো, দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছ, তার জন্য আমার খুবই খারাপ লাগছে। আমার ভাবতেও অবাক লাগছে যে তুমি এত বড় একটা মিথ্যে কথা বললে আমাকে। এর মধ্যে রায়ের ফোনটা বাজতে থাকে। ফোন করছিল স্রোত। রাই তখন ফোনটা ধরে। এরপরেই ফোনটা সরিয়ে নেয় রায়ের থেকে অনির্বাণ আর বলে, তুমি এখন কোনো ফোন ধরবে না, কোনো ফোন না, বলে ফোনটা কেটে দেয়। স্রোত তখন বুঝে গিয়েছিল অনির্বাণের সাথে আবারও হয়তো রায়ের কোনো ঝামেলা হচ্ছে, আর ভাবছিল কি হলো, অনির্বাণ দা ফোনটা কেটে দিল মনে হলো, এমন করছে কেন, কিছু তো একটা গন্ডগোল হয়েছে। অনির্বাণ তখন রায়কে প্রশ্ন করে, বলো বাচ্চাটা কার? এরপরে রায় বলে, তুমি আমার কথাটা শোনো, কিন্তু কেউই কোনো কথা শুনতে চাইছে না। এর মধ্যেই সোহিনী বলে, এই তো তোমরা চলে এসেছো, রিপোর্টে কি এসেছে? কি হলো, চুপ করে আছো কেন, রিপোর্টে কি এসেছে বলো। তখন সৌর্য রিপোর্টের কথা আর কিছু বলতে পারে না। এর মধ্যেই রায় বলে, উনি আমাকে পছন্দ করে না, কিন্তু উনি যে এত বড় ষড়যন্ত্র করবে এটা বিশ্বাস করতে পারছি না, কারণ আমি তো জানি আমি মা হতে পারবো না এত সহজে। এটা কি করে সম্ভব? তাহলে কে ষড়যন্ত্রটা করেছে? অনির্বাণের মা, কারণ অনির্বাণের মা ছাড়া এটা কে করবে? নীলু আর এত কিছু করবে না, কারণ ও খুব ভালো মতন জানে যে এবারও কিছু করলে ধরা পড়ে যাবে। তাহলে কে করতে পারে? আর রায়ের সন্দেহ কিন্তু সোহিনীর দিকেই।